চরম পক্ষপাতমূলক আচরণ চট্টগ্রাম আদালতের বিচারকের। সন্ন্যাসীর জামিনের শুনানি এগিয়ে আনার আর্জি গতকাল খারিজের পর এই অভিযোগ আইনজীবী রবীন্দ্র ঘোষের। বাংলাদেশের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা নিয়েও ক্ষোভ প্রকাশ। ধৃত সন্ন্যাসীর হয়ে দাঁড়ালেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে। কিভাবে সাহস পাবেন আইনজীবীরা? প্রশ্ন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবীর। নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রবীন্দ্র ঘোষ। চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে ওকালতনামা নিয়ে আজকে চট্টগ্রাম আদালতে সওয়াল করতে গেছিলেন, তারপর কি এমন হলো যে আপনি সওয়াল করতে পারলেন না? এটা পারলেন না, আমি আপনাকে ডিফিকাল্টির কথাটা বলি। জজ সাহেব সকালবেলা যখন 11টায় উঠে এখানে কোর্টে, তখন আমি মুভ করে বললাম আমি আজকে শুনানি করতে চাই। উনি হঠাৎ করে বললেন শুনানি করতে পারবেন, আপনাকে অ্যালাউ করা হলো। কিন্তু যখন আবার বিকালবেলা শুনানি হলো প্রায় 3টার দিকে, প্রায় 2:30-3টার দিকে শুনানি আরম্ভ হলো, তখন প্রায় লয়াররা প্রায় 20-40 জনের মতো লয়ার ঢুকে গেল উইদাউট এনি লফুল অথরিটি। এটি কি সম্ভব বলেন? এতগুলো লয়ার কেন ঢুকলো সেটা জবাব দিতে পারছে না। তারপরে ওদের কোনো ওকালতনামা আছে না, কার পক্ষে ওরা গেল? ওরা কি অ্যাকিউজডের পক্ষে গেল নাকি ওরা প্রসিকিউশনের পক্ষে গেল? তাদের ওকালতনামা চাইয়া আমি পাই নাই। আমার দুঃখজনক হলেও সত্য যে আজকে দুর্ঘটনাজনক এই কারণে আমি অত্যন্ত জজ সাহেবের প্রতি মনক্ষুণ্ণ। উনি কেন আমাকে শুনলেন না? কেন বললেন যে আপনি একটা লয়ার নিয়ে আসেন এখানে, লোকাল লয়ার? আমি লোকাল লয়ার কোথায় পাবো? আর লোকাল লয়ার ভয়ে আছে ইন্দিরা, বিশেষ করে ওরা যখন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জন্য মুভ করতে যায় তখন কিন্তু অন্যান্য লয়াররা ওদের মারধর করে এই হিন্দুদেরকে বিশেষ করে, এবং তারা গোপনে একটা নাকি মিটিং করে বলেছে কোন লয়ারকে এখানে দাঁড়াতে দেবে না এবং তাদেরকে হত্যা করা হবে। তাহলে কেন লয়ার এখানে আসবে বলেন তারা মুভ করার জন্য? তো আমি তো আইন জজ সাহেবকে বললাম আমি তো আইনজ্ঞ, আমি বললাম আপনি আমাকেই মুভ করতে দেন, ওনাদের দরকার নাই। এখন ওদের লয়ার বলে যে না উনি মুভ করতে পারবে না, ওনার পাওয়ার নাই। আমি পাওয়ার তো নিয়ে আসছি, সকালবেলা জমা দিয়েছি, কিন্তু আমাকে বলে কি আপনার এখানকার একটা লয়ার। আমি কেন? এখানকার লয়ার তো লাগার কথা না। এইগুলো করতে 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 লেট করে ফেলবেন এবং পরে বললো যে আমি একে পেন্ডিং রেখে দিলাম, যতক্ষণ পর্যন্ত আপনি লয়ার আনতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আমি কোনো অর্ডার দেবো না। ঠিক এইখানে আপনার কাছে আমি জানতে চাইবো যে যেখানে চিন্ময় কৃষ্ণ দাসকে 25শে নভেম্বর গ্রেপ্তার করার পর যখন 26শে নভেম্বর প্রথম চট্টগ্রাম আদালতে তোলা হয়, সেদিনকে তার হয়ে 50 জনের বেশি আইনজীবী দাঁড়িয়েছিলেন। আর ঠিক আমরা দেখলাম তার পরের ডেট যেদিন পড়লো 3 ডিসেম্বর, সেই দিনকে দেখলাম তার হয়ে একজন আইনজীবীও দাঁড়ালেন না। এটা আপনি কিভাবে দেখছেন? দাঁড়াবে না, না এটা আমি দেখছি অত্যন্ত ডিসক্রিমিনেশন একটা কাজ। প্রথম দিন যদি যেতে পারে দ্বিতীয় দিন যাবে না, ওদের উপর থ্রেট, ওদের উপর মামলা, একটার পর একটা মামলা। কয়জন লয়ার জানেন এখানে? প্রায় 40-50 জন, 70 জন লয়ারের বিরুদ্ধে মামলা করে দিয়েছে, ফলস এন্ড ফেব্রিকেটেড মামলা। এটা মেনটেনেবল না। তারপরে মামলাগুলো হয় কি করে? আপনার কাছে আমার এখানে প্রশ্ন, সেটা হচ্ছে যে যদি কোনো অভিযুক্তের হয়ে আদালতে কোনো আইনজীবী না দাঁড়ান বা কোনো অভিযুক্ত যদি তার আইনজীবী জোগাড় করতে কাউকে না পারেন, সেক্ষেত্রে আদালতের দায়িত্ব থেকে যায়, সেক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব থেকে যায় সেই অভিযুক্তকে আইনজীবী দিয়ে আইনি সহায়তা দেওয়ার। এক্ষেত্রে আপনি চট্টগ্রাম আদালতের ভূমিকা বা বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন? আমি এটাকে বলবো অত্যন্ত ডিসক্রিমিনেটরি অর্ডার। যে অর্ডারটা আজকে উনি দিয়েছেন আমি রেখে দিলাম, কোনো অর্ডার দিলাম না, এটা তো ডিসক্রিমিনেশন। তার মানে আমার কোর্ট বন্ধ হয়ে গেছে আজকে থেকে, আমি কোথায় মুভ করবো? অ্যাকসেপ্ট আমি যদি হাইকোর্টও না পারি, আমি যদি 1 মাস বসে থাকতে হবে আমাকে? হাউ ইট ইজ পসিবল বলুন তো? এই ক্ষেত্রে আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে আপনারা কি বাংলাদেশের উচ্চ আদালতে যাওয়ার কোনো পরিকল্পনা করছেন? কারণ আমরা দুদিন আগেই দেখেছি বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি বলেছেন কেউ যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে আপনারা কি বাংলাদেশের উচ্চ আদালতগুলিতে যাওয়ার কোনো পরিকল্পনা করছেন?
নিশ্চয়ই করব, আমরা উচ্চ আদালতে যাব, কিন্তু কিভাবে যাব? সময় নষ্ট। যেমন ওখানে যদি ওই দিন 2 তারিখ যদি আবার উনি রিজেক্ট করেন, তাহলে আমরা যেতে পারি কোথায়? হাইকোর্টে। কিন্তু কয়দিন লাগবে জানেন? 1 মাস চলে যাবে, ওইটা হাজতে থাকবে আরো 1 মাস। তাহলে আমি কিভাবে বিচার দিতে পারবো বলেন? এই যে দিনের পর দিন চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে দাঁড়িয়ে কেউ সওয়াল করতে পারছেন না, কখনো আইনজীবী দাঁড় করানোই যাচ্ছে না, এই ক্ষেত্রে আপনি রাষ্ট্রের ভূমিকা নিয়ে কি বলবেন? এটা তো রাষ্ট্রের নিশ্চিত করার কথা যে যাতে যে অভিযুক্ত যেই হোক না কেন, যত বড় অপরাধী হন না কেন, যে তার হয়ে তিনি যাতে আইনি সহায়তা পেতে পারেন, আইনি সওয়াল করতে পারেন, সেটা নিশ্চিত করতে হবে। না, কোন লয়ার, আমার সামনে আরেকজন লয়ার এখানে বসে আছে, আমি আপনাকে বলি, ওনাকে যেহেতু উনি সব বিষয়ে এখানে সব জানে, হ্যাঁ, ওনাকে পর্যন্ত যেতে দিচ্ছে না, গেলেই ওনাকে মারধর করবে লয়াররা। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে যেভাবে আমরা দেখছি যে আইনজীবীরা তাদের একটা অংশ এক কাটটা, যে কাউকে দাঁড়াতে দেব না চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে, কাউকে সওয়াল করতে দেব না, এক্ষেত্রে কি এইরকম একটা ভয় কাজ করছে যে এই সওয়াল জবাব হলে ল পয়েন্টে চিন্ময় কৃষ্ণ দাস তিনি জামিন পেয়ে যেতে পারেন? তার কারণ তার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলা অত্যন্ত দুর্বল। কারণ আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ দাসকে যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলাটি হচ্ছে 1.5 মাস আগে মামলা রুজু হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। সেই কারণেই কি আপনার মনে হয় যে সওয়াল জবাব এইটা আটকানোর একটা চেষ্টা চলছে? নিশ্চয়ই। এখানে চট্টগ্রামের কিছু লয়ার, বেশিরভাগ লয়ার এখন দেখে যে পলিটিক্যাল হয়ে গেছে এবং কিছু সাম্প্রদায়িকতাও কাজ করছে। আমি মনে করি এখানে এটা বিচার হবে না, হবে হাইকোর্টে। হাইকোর্টে তো সময় সাপেক্ষ, একটা সার্টিফাইড কপি নিতে 1 সপ্তাহ চলে যায় মিনিমাম। তাইলে কিভাবে হবে বলেন? সার্টিফাইড কপি পর্যন্ত পাওয়া যায় না, ওটা বন্ধ করে দিবে, বলে দিও না সার্টিফাইড কপি। তারপরে কি করবো? এইখানে একটা লঙ্ঘন বিচার বিভাগের এটা সাংঘাতিক ধরনের একটা বৈষম্যমূলক আচরণ। এইখানে আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, যে চিন্ময় কৃষ্ণ দাসের মতো একজন, যার গ্রেপ্তারির ঘটনা, যার জেল হেফাজতে থাকার ঘটনা নিয়ে সারা পৃথিবী জুড়ে তোলপাড় হচ্ছে, প্রতিক্রিয়া আসছে, এই রকমভাবে বাংলাদেশে আরও বহু সংখ্যালঘু মানুষ রয়েছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারাও আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতন অত্যাচারের শিকার হচ্ছে এবং তারা পুলিশ প্রশাসনের কাছে গিয়ে কোনো রকম কোনো সাহায্য পাচ্ছে না। তাহলে তাদের ক্ষেত্রেও কি বিচার ব্যবস্থার ভূমিকায় একই রকম? একজন আইনজীবী হিসেবে আপনি কি দেখছেন বাংলাদেশে? আমি মনে করি, যেহেতু আমি সারা বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং করি, অর্থাৎ মানে ঘটনাগুলো তদন্ত করে আমরা এটা একটা রিপোর্ট তৈরি করি, আমরা দেখেছি আমরা নিজে যাওয়ার পরেও, আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করতে নিজে পার্সোনালি থাকার পরেও ডিসক্রিমিনেশন হচ্ছে। আমরা না গেলে তো কোনো মামলাই হবে না, আর গেলে তো মামলা হলেও মামলার কোনো ফল আশা করা যাবে না। তো কয়টা স্পটে ঘুরবো আমরা মানবাধিকার কর্মীরা? ধরেন এরকম 1000টা স্পটে যেতে হবে, আমি গেলাম, তারপরে রেজাল্ট আসতেছে না। তো এই দেশের জনগণ যদি এটা না বুঝে, এককালে ওনারাও তো বিপদে পড়বে, তখন তো লয়ার খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংখ্যালঘুদের ওপর সেরকম কোনো অত্যাচার নির্যাতনের ঘটনাই ঘটছে না, যেটা চলছে সেটা হচ্ছে অপপ্রচার চলছে। এইটাকে আপনি কিভাবে বলবেন যে একদিকে বাংলাদেশ সরকার সমস্যাটার কথা স্বীকারই করছে না, অন্যদিকে সমস্যাটা সমাধানের চেষ্টাও করছে না? এই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাই যে বর্তমানে মোহাম্মদ ইউনূস শাসিত যে সরকার, সেই সরকারের ভূমিকা সম্পর্কে, কারণ পুলিশ প্রশাসনের ভূমিকাটাই তো এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিচার বিভাগের পাশাপাশি। হ্যাঁ, এটা ঠিক কথা। আমাকে ওনারা প্রোটেকশন দিয়ে নিয়ে যায়, প্রোটেকশন দিয়ে আনে, কিন্তু আমার পিছনে কি হচ্ছে সেটা তো কেউ শুনে না। অর্থাৎ বলছে ভারতের দালালারা হুঁশিয়ার হুঁশিয়ার, ইসকনের দালালারা হুঁশিয়ার হুঁশিয়ার। এই যে ইন্টিমিডেশন, এটা ইন্টিমিডেশন, এই যে ভয় দেখানো, হ্যাঁ, যাতে করে আর পুনরায় আমরা কোর্টেও যেতে না পারি। তো বিচার মানুষ কি করে পাবে? এখন যে সমস্ত কথাগুলো এখন আপনি বললেন যে সংখ্যালঘুরা খুব ভালোই আছে, এগুলো সব মিথ্যা কথা। তো আমি আপনাকে প্রমাণ করে দিই,
2653 মানে আমি বলছি না, এটা বাংলাদেশ সরকার বলছে। বাংলাদেশ সরকার বলেছে, আপনি বলেছেন যে বাংলাদেশ সরকার বলেছে, তো বাংলাদেশ সরকার তো মিথ্যা কথা বলছে। ঠিক এই জায়গাতেই আপনার কাছে জানতে চাইছি যে বাংলাদেশ সরকার তার মানে কি সমস্যাটা সমাধান চাইছে না, সেই জন্যই সমস্যাটাকে অস্বীকার করছে? শিওর, আপনার কথাই ঠিক, আপনি যেটা বলছেন এটা ঠিক।